তো হিউম্যান আই অ্যান্ড দি কালারফুল ওয়ার্ল্ড, এটা অপটিক্সের সাথে একটা সাঁটানো চ্যাপ্টার। তো এটা তোর মোস্টলি থিওরিটিক্যাল, মানে এর আগের চ্যাপ্টারটা যেটাতে ম্যাথমেটিক্যাল রিগারটা একটু বেশি ছিল। এর আগের চ্যাপ্টারে তোর অনেক কিছু শিখলি, ম্যাথমেটিক্স কি করে করতে হয়, বেশিরভাগ ম্যাথমেটিক্স ছিল আগের চ্যাপ্টারে। এভাবে লেন্স ইকুয়েশন, এটা ম্যাগনিফিকেশন, এটা মিরর ইকুয়েশন, এটা পাওয়ারের কনসেপ্ট, বেশিরভাগ সবকটাই ম্যাথমেটিক্যাল কনসেপ্ট, এগুলো অ্যাপ্লাইড আর কি, মানে তোকে অ্যাপ্লাই করতে হবে। আর এই যে চ্যাপ্টারটা হিউম্যান আই ইন দি কালারফুল ওয়ার্ল্ড, এটা হচ্ছে, এটা অ্যাজিউম করে যে তোরা বেশ ভালো জেনে গেছিস লেন্স আর মিরর সম্বন্ধে। এইবার কিছু কিছু ন্যাচারাল ফেনোমেনা গুলোকে এক্সপ্লোর করা হয় এখানে। তো শুরু হয় হচ্ছে হিউম্যান আই দিয়ে। হিউম্যান আই, তারপরে আমি যেই কারণে একটা চশমা পরে আছি, কেন পরে আছি, কিসের জন্য পরে আছি, সেটা দিয়ে শুরু হয়। তারপরে আমরা হালকা করে একটু প্রিজমটা ডিসকাস করব, যে প্রিজম কি করে কাজ করে, ওখানে লাইট ফ্লোটা কেমন, বা কি করে গোটা মেকানিজমটা আর কি চলে প্রিজমের, ওখানে লাইট ডেভিয়েট যে করে সেই ডেভিয়েশনটার মানে কি, তারপরে প্রিজমের কিছু কিছু অ্যাপ্লিকেশন, এই সব কিছু নিয়ে ডিসকাস করব। আর তারপরে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে লাইটেরই কিছু প্রপার্টি। ধর স্ক্যাটারিং ডিসকাস করলাম, ডিফ্র্যাকশন তোদের এখানে নেই, তাও আমি ভাবছি ডিফ্র্যাকশন একটু টাচ হালকা দিয়ে দেবো। আর এই যে এই রিফ্র্যাকশন আছে, তো অ্যাটমসফিয়ারে সবসময় মানে হয়েই চলেছে। তো এই রিফ্র্যাকশনের কনসেপ্টটাকে আমরা এক্সটেন্ড করব কিছু কিছু জিনিস বুঝতে, যেমন এই মাইরেজ ফরমেশন, তারপরে কেন আমাদের সকাল ভোরবেলা আর সন্ধ্যাবেলা আকাশটা লাল 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 লাগে, বা তোর কেন স্কাইয়ের কালার, ওশানের কালার ব্লু হয়, কারণ আমরা জানি ওয়াটার কালারলেস, স্কাই কালারলেস, কিন্তু কেন আমরা ব্লু দেখি। এসব আমরা জিনিসপত্রকে অ্যাপ্রিশিয়েট করতে শিখবো কিছু সাইন্টিফিক কনসেপ্টস দ্বারা, যেগুলো আমরা শিখবো। তো এটা হচ্ছে বেসিক্যালি চ্যাপ্টারের আমি একটা জিস্ট বলে দিলাম, সামারি বলে দিলাম। আচ্ছা, হিউম্যান আই, তো চোখের মেকানিজমটা তো সবাই জানিস, কেমন করে আমরা দেখি। চোখ হচ্ছে ওয়ান অফ দি মোস্ট কমপ্লিকেটেড মেশিনস ইন দি এন্টায়ার আর্থ। তো বেসিক্যালি আমি এর একদম পুরো রিগোরাস ডেসক্রিপশনে যাচ্ছি না চোখের, দ্যাট আই লিভ টু ইউর বায়োলজি টিচার। আমরা এখানে যতটুকু রেলেভেন্ট আমরা ততটুকু স্ট্রাকচার নেব। তো আমরা এখানে জানি এটা হচ্ছে একটা লেন্স, মানে এটা একটা মোটামুটি একটা ফাইব্রোস একটা জেলি লাইক স্ট্রাকচার, একটা কনভেক্স লেন্স টাইপের। এটাই আমাদেরকে কি করে, হেল্প করে সব রে গুলোকে ফোকাস করতে। কোথায়? আইডিয়ালি আমাদের রেটিনাতে। রেটিনাটা অ্যাজ এ স্ক্রিন, মানে ইউজ করা হয় অ্যাজ এ স্ক্রিন। এখান থেকে অপটিক নার্ভ গুলো এই ইনফরমেশনটা নিয়ে আমাদের ব্রেনে ফেলে, আমাদের ব্রেন আবার সেটাকে ইনভার্ট করে দেখে। এই যে ব্রেন কিন্তু প্রসেসটাকে ইনভার্ট করছে, ব্রেন কিন্তু মানে কি বলবো, ব্রেন তোর অ্যাডজাস্ট করছে আমাদের হিউম্যান এক্সপেরিয়েন্সের সাথে চোখের পারসেপশনটাকে, নালে কিন্তু আমরা সবকিছু উল্টাই দেখতাম। বাচ্চারা যারা একদম জাস্ট, মানে একদম নবজাতক, যাদের বলে জাস্ট জন্ম হয়েছে, তারা কিন্তু উল্টো দেখে সবকিছু। ধীরে 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 তাদের টাচ করতে 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 তাদের ব্রেনটা অ্যালাইন করে আর কি তাদের ভিশনের সাথে। তো যাকে এই যখনই তোর এরকম একটা সিচুয়েশন আসছে, লাইট আমাদের কোনো একটা অবজেক্টের উপরে পড়ছে, ওখান থেকে লাইট রিফ্লেক্ট করছে, আমাদের চোখের রেটিনাতে উল্টো হয়ে পড়ছে, আর তারপরে সেই ইমেজটাকে আবার ব্রেন উল্টো করছে। এরকম যখন হয়, এখন দেখবি ইনক্রিজিংলি কিছু আমরা ডিফেক্টস পাই চোখের মধ্যে। চোখের কিন্তু ডিফেক্টসও ইনক্রিজিংলি কমন এখন। বেসিক্যালি এগুলো কিন্তু খুব কয়েকশো বছর আগে সব ছিলই না, চোখের ডিফেক্টস খুব বেশি অবজার্ভ করা যেত না, কিন্তু এখন বাচ্চার মধ্যে চোখের ডিফেক্ট অবজার্ভ করা যায়, সিম্পলি বিকজ অফ দি ফ্যাক্ট দ্যাট আমাদের না নেচারের সাথে এক্সপোজারটা আমাদের খুব কমে গেছে, খুব কমে গেছে। চোখের ডাক্তাররা এখন বলে যে যাদের চোখের সমস্যা তারা খালি পায়ে মাঠে হাঁটাহাঁটি করো। নেচারের সঙ্গে টাচটা আমাদের বডিকে স্টেবল রাখার জন্য খুব খুব বেশি নেসেসারি। আর এখন আমরা হয়ে গেছি শহরে থাকতে একদম মানে ল্যাব র্যাটের মতো হয়ে গেছি। ল্যাবে যেমন করে ইঁদুরদেরকে রাখে, আমরা ওভাবে এখন আছি এখানে। সিরিয়াসলি তাই। কবে তোর মনে পড়ে রে লাস্ট যে তুই মাটিতে পা রেখেছিলিস, ঠান্ডা মাটিতে? মনে পড়বে? লকডাউনের আগ দিয়ে। স্কুল যখন চলতো তখন।
আচ্ছা, মানে আমি মেজরিটির কথা বলছি স্যার 1 মাস আগে। বলছি খালি পা মাটিতে দিয়েছিলিস? মাটিতে, সিমেন্টের ফ্লোরে না। স্যার খেলতে গুড গুড মাঠে গুড গুড। আমি বলছি অনেকজনই এরকম হবে যারা অনেক মাস ধরে বা অনেক বছর ধরেও তারা তাদের পাটা মাটিতে টাচও করেনি। সো দিস উইল ইনএভিটেবলি কজ ট্রাবলস। তো চোখের যে সমস্যা, ডিফেক্ট, এটাকে বেসিক্যালি 3 ভাবে ভাগ করা হয়। 3 ভাবে আমরা এটাকে দেখি। এই যে একটা হচ্ছে মায়োপিয়া, একটা হচ্ছে হাইপারমেট্রোপিয়া, আরেকটাকে বলা হয় প্রেস বায়োপিয়া। ঠিক আছে? তো মায়োপিয়া কি জিনিস, হাইপারমেট্রোপিয়া কি জিনিস, আর প্রেস বায়োপিয়া কি জিনিস, সেটা ডিসকাস করার আগে আমি আগে একটা কনসেপ্ট ডিসকাস করতে চাই, যেটাকে বলা হয় নেয়ার পয়েন্ট। তো এই নেয়ার পয়েন্টটা কি জিনিস না, নেয়ার পয়েন্ট হচ্ছে সবচেয়ে মিনিমাম ডিস্টেন্স যেখান থেকে আমরা চোখে স্ট্রেন না পড়িয়ে আমরা যে কোনো কিছু কমফোর্টেবলি দেখতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? নেয়ার পয়েন্ট হচ্ছে হ্যাঁ মানে একটা নর্মাল হেলদি ইয়াং অ্যাডাল্ট আইতে নিয়ার পয়েন্টকে 25 সেন্টিমিটার ধরায়। কি 25 সেন্টিমিটারে যদি আমি কিছু রাখি আমার চোখের থেকে, তাহলে আমাকে চোখে খুব বেশি স্ট্রেস, আমাকে একদমই স্ট্রেস ফেলতে হবে না, আমি খুব ইজিলি দেখতে পারবো। তার থেকে যদি কাছে আনি, আমাকে একটু স্ট্রেস ফেলে আমাকে একটু দেখতে হবে জিনিসপত্রগুলো, তার থেকে কাছে আনলে আরো স্ট্রেস ফেলতে হবে। তো নিয়ার পয়েন্ট হচ্ছে মিনিমাম ডিস্টেন্সটা যেটা থেকে আমরা স্ট্রেস ফ্রি কিছু দেখতে পারি। আচ্ছা, এবার আমাকে বল তাহলে ফার পয়েন্ট কি জিনিস? কেউ বলতে পারবি ফার পয়েন্ট জিনিসটা কি? হাইয়েস্ট মানে তোর চোখ মুখের বাইরে কোথায় যায় রে? চোখকে নিয়ে যাস না এদিক ওদিকে। দেখতে পারিস। হ্যাঁ বাবা, ও যখন বললো যত চোখ যায়, আমি ভাবছিলাম চোখ ওর যাচ্ছে। আচ্ছা, ফারদেস্ট সেটা কত দূর হতে পারে? ঠিক যেমন ঠিক যেমন নেয়ার পয়েন্ট মানে সবচেয়ে ক্লোজ কোন পয়েন্টটা যেখানে আমি কমফোর্টেবলি দেখতে পারি, ফার পয়েন্ট মানে ফারদেস্ট পয়েন্টটা। তো ইনফিনিটি সবাই বলছিস, কারোর কোনো অন্য আনসার? 500, 1000 কিলোমিটার, 500 কিলোমিটার, 1000 কিলোমিটার, কেউ কিছু অন্য কিছু? আর্থের রেডিয়াস 1-2 কিলোমিটার। হ্যাঁ মানে 1-2 কিলোমিটার তো রিক্সা চালাবি তুই। রিক্সা চালালে তুই 1-2 কিলোমিটার চালাবি। চালাইছিস রিক্সা কোনোদিন? কেন না চালানো কি হয়েছে? আমি নিজে চালাইছি রিক্সা, আমি অটো চালাইছি। আমি গরিব মানুষদের সব করতে হয়। তোমার চেনা পরিচিত থাকলে একটু ধরে নিয়ে আসো, আমরা চালাবো। আচ্ছা ঠিক আছে। আরে একদিন যাবি, একটা রিক্সাওয়ালাকে বলবি, কাকু তুমি তো সারা বছর ধরেই কাজ করে আসছো, আমাকে দাও, আমি আজকে রিক্সাটা চালাই, তোমার জন্য যা যা পয়সা জোগাড় হচ্ছে আমি দিয়ে দিই। তাহলে এটাতে তোর কিছু কিছু জিনিস রিয়েলাইজ হবে। প্রথম তো একটা রিক্সাওয়ালা হতে কত কষ্ট লাগে, সেকেন্ডলি যে একটা তুই রিক্সাওয়ালা হবি তো তোর একদিনের জন্য হবি, তো খুব ভালো এক্সারসাইজ হয়ে যাবে স্পেশালি পায়ের মাসেলের। আর তৃতীয়ত তুই যা তোর কামাই হলো সারাদিনে, সেটা যদি তুই ব্যাক টু রিক্সাওয়ালাকে যদি তুই দিস, that will be a wonderful gesture towards humanity. Fourth point, তোকে দেখে লোকেরা হতবাক হয়ে যাবে। যাকে তো বেসিক্যালি জাস্ট এন আইডিয়া, দেখি আমি কোনদিন করব। তো বেসিক্যালি ফার পয়েন্ট হচ্ছে ফর এ নর্মাল হিউম্যান আই হচ্ছে ইনফিনিটি,
কারণ তুই আকাশের দিকে তাকা, তুই বুঝে যাবি কেন ফার পয়েন্ট তোর ইনফিনিটি। এমন কোন আমাদের লিমিট রাখেনি নেচার আমাদের দেখার। এমন না যে আমরা একটা জিনিসের বাইরে কিছু দেখতে পারি না। আমরা সূর্যকে দেখছি 150 মিলিয়ন কিলোমিটার দূরে আছে, আমরা কতগুলো তারা দেখছি, সব মানে হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ লাইট ইয়ার্স দূরে আছে। ঠিক আছে, আমরা পুরো আকাশগঙ্গাটাকে দেখতে পারি, একটা যদি মোটামুটি পলিউশন ফ্রি আকাশ থাকে আমরা পুরো আকাশগঙ্গা মিল্কি ওয়ে গ্যালাক্সিটাকে দেখতে পারি। সো দেয়ার ইজ নো ফার পয়েন্ট অ্যাজ সাচ। ঠিক আছে, আচ্ছা সো আমি যদি বলি হোয়াট ইজ মায়োপিয়া, মায়োপিয়া হচ্ছে এমন একটা ডিফেক্ট যেটাতে কি না যে কোনো কিছু আমি যদি দেখতে চাই সেটা না এই রেটিনাতে ফর্ম হবে না, তার চেয়ে কিছু আগে ফর্ম হবে। বোঝা গেছে ব্যাপারটা? এর জন্য ইমেজটা কি, এর জন্য ইমেজটা যেটা তৈরি হবে সেটা আমার রেটিনাতে ব্লার তৈরি হবে। তার মানে আমি কাছের জিনিস দেখতে পারবো না। বোঝা গেছে? তো আই ডিফেক্ট কেন আসে কেউ যদি বলে, তাহলে এই যে এখানে তোর কিছু মাসেল থাকে চোখে, এই মাসেল গুলো কন্ট্রাক্ট করে, এই মাসেল গুলো তোর এক্সপ্যান্ড করে এই যে জেলি লাইক স্ট্রাকচার এই লেন্সটার ফোকাল লেন্থকে কন্ট্রোল করে। অনেক সময় কি এটা না আটকে যায়, একটা লিমিটের বাইরে যেতে পারে না, তখন এরকম টাইপের তোর আই ডিফেক্ট দেখা শুরু হয় আর কি। একটা হচ্ছে মায়োপিয়া, যেটা কিনা মানে কাছের জিনিস দেখা যায় না। তো এটা কারেক্ট করতে গেলে আমাকে কি করতে হবে, এই যে রেটা যে পড়ছে এটাকে আমাকে কি করতে হবে, রেটিনাতে ফেলতে হবে। ওর জন্য আমাকে কি ইউজ করতে হবে, কেউ বল? কনভেক্স মিরর না মানে কনকেভ না কনভেক্স লেন্স? কেন কনভেক্স লেন্স হলে কি হবে? কি কনভেক্স হবে? কে বলছিস কনভেক্স আর কে বলছিস কনকেভ? কনকেভ কনকেভ কেন হবে? আরে বোকা, কনভেক্স যদি হয় তাহলে তো এটা আরো কাছে হয়ে যাবে রে বাবা। বাট আমাদের আইডিয়া তো সেটা না, আমাদের আইডিয়া হচ্ছে ফোকাল লেন্থটাকে একটু ডাইভার্স করা, একটু দূরে ফেলা। ওর জন্য আমাদের কি লাগবে, কনকেভ লেন্স লাগবে। কনকেভ লেন্সকে একটু ডাইভার্স করে দেবে। এই যে নেয়ার পয়েন্ট যেটা কাছে চলে এসেছিল এটাকে কি করবে, একদম এক্সাক্ট 25 সেন্টিমিটারে রাখবে। বোঝা গেছে ব্যাপারটা? মায়োপিয়া তখন হয় যখন নিয়ার পয়েন্টটা কাছে চলে আসে। কনকেভ লেন্স বললাম, এই যে দেখতে পাচ্ছিস লেন্সটা, কনভেক্স লেন্স ইউজ করলে কি হবে? আরে বোকা, কনভেক্স লেন্স ইউজ করলে কি হবে, অলরেডি একটা চোখের ভেতরে আছে কনভেক্স লেন্স, তো এটা ডাইভার্জ হয়ে যাবে, এটা আরো ডাইভার্জ করে দিবে সামনে। আমার তো আইডিয়াটা যেটাই, এটাকে পেছনে করা, ফোকাল লেন্থটাকে একটু বেশি করে দেওয়া। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এটাকে বলা হচ্ছে মায়োপিয়া। মায়োপিয়াকে আরেকটাও নাম দেওয়া হয়, সেটা হচ্ছে শর্ট সাইটেডনেস। ঠিক আছে, এবার তোর আরেকটা আই ডিফেক্ট আছে আরেক রকমের, বল তোরাই বল এবার। এক তো কাছের জিনিস দেখতে পারছি না, আরেক টাইপের কি হয়, দূরের জিনিস দেখতে পারি না। ইয়েস কারেক্ট, দূরের জিনিস দেখতে পারি না। দূরের জিনিস কখন, তোর তোর যেমন আমার চোখের, আমার কিন্তু হাইপার মেট্রোপিয়া আছে, মুই দুই রাখা জিনিস নেই দেখ পাতা হয়। তবে বেসিক্যালি হাইপার মেট্রোপিয়া মানে ফার সাইটেডনেস। এটাতে কি হয় যে তোর যে নিয়ার পয়েন্টটা আছে না সেটা অনেক দূরে চলে যায়। এটা যেমন নিয়ার পয়েন্টটা কাছে চলে আসে, হাইপার মেট্রোপিয়াতে কি হয়, নিয়ার পয়েন্টটা অনেক দূরে চলে যায়। তো সেই ক্ষেত্রে কি করতে হবে আমাদেরকে, যদি আমরা মানে এখন কি হচ্ছে না, এই হাইপার মেট্রোপিক আইতে কি হয় যে একটা ধর রে আসছে, এটা কি করে না, রেটিনার পেছনে ইমেজ তৈরি করে ফেলে, তাহলেও এই রেটিনাতে ব্লার হয়ে যাচ্ছে, কারণ ইমেজটা তৈরি করতো রেটিনার পেছনে। তো তখন কি করতে হয় আমাদেরকে, তখন কি লেন্স ইউজ করতে হয় আমাদের, তখন কনভেক্স লেন্স ইউজ করতে হয়, যাতে এই ফোকাল লেন্থটা কমে যায়, একটু ডাইভার্জ হয়ে যায়, আর একদম রেটিনাতে গিয়ে হিট করে, আর আমাদের যাতে নিয়ার পয়েন্টটা আমরা অ্যাক্সেস করতে পারি। বোঝা গেছে? হ্যাঁ, বলছি রেটিনার পিছনে কি করে যাবে, কারণ আরে যাবে না রে বোকা,
আমি জাস্ট এটা বলার চেষ্টা করছি যে রেস গুলো মিট করলে রেটিনার থেকেও পেছনে করতো, এটা যাচ্ছে না। বোঝা গেছে? আমি জাস্ট এটাকে ট্রেস করছি এখানে, যে এটা রেটিনা ছাড়িয়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? হ্যাঁ, একটু তো বুদ্ধি লাগা। আচ্ছা, এইবার যে আসছে নেক্সট, সেটা হচ্ছে প্রেস বায়োপিয়া। তো প্রেস বায়োপিয়া কি জিনিস? প্রেস বায়োপিয়া তো অনেক রকমেরই সিমটম হয়। একটা তো মানে প্রেস বায়োপিয়া হয় হচ্ছে, একটা হচ্ছে এজিং এর জন্য, বয়সের সাথে সাথে। তো তোর হ্যাঁ, যে ছানি বলতে পারিস, বাট এক্স্যাক্টলি না। প্রেস বায়োপিয়াতে কি হয় না, তোর যে নেয়ার পয়েন্টটা আছে, আমি বলছি নেয়ার পয়েন্টটা যে আছে সেটা তোর আস্তে 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 দূরে যেতে থাকে। তো এখানে যে অপটিক্যাল কন্ডিশনটা ওরকম যদি দূরে যেতে থাকে, তাহলে একটা জাস্ট কারেক্টিভ লেন্স দিয়ে সেটাকে ঠিক করা যাবে। বাট আরেকটা কেসে আরেকটা জিনিসও হয়, সেটা হচ্ছে মায়োপিয়া আর হাইপারমেট্রোপিয়া একসাথে হয়। মানে কাছেরও জিনিস দেখা যাচ্ছে না, আবার দূরেরও জিনিস দেখা যাচ্ছে না। এই ক্ষেত্রে আমাকে কি করতে হয়? বাইফোকাল লেন্স ব্যবহার করতে হয়। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, বাইফোকাল নামটা শুনে কেউ কিছু রিলেট করতে পারবি, বলতে পারবি বাইফোকাল লেন্সটা কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম একদম। এইখানে আমার তাহলে অ্যারেঞ্জমেন্টটা কি করে থাকে? না এরকম তো দাদুদের চশমা দেখেছিস নিশ্চয়ই, দাদু দিদাদের এরকম থাকে। তো আমাকে বল, নিচের পার্টটা কনকেভ না কনভেক্স হবে? নিচের পার্টটা কনকেভ হবে, কারণ নিচে কিন্তু কাছে জিনিস দেখার জন্য। তো এই দুটো পার্টকে কনকেভ হতে হবে, আর এই দুটোকে কনভেক্স হতে হবে, মানে টাইপটা এরকম হতে হবে। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তাহলে এই হলো কিছু রকমের আই ডিফেক্টস আর তার কিছু কারেক্টিভ তোর মেজার্স। তো তোর এগুলো একদম মানে ভীষণই কমন জিনিস। তো তোরা দেখবি এমন এমন আছে, তোরা হয়তো এগুলো বাজারে মানে বাজারঘাটে ভীষণ কমন ল্যাঙ্গুয়েজ এটা, যে এই তোর মাইনাস পাওয়ার আছে, আচ্ছা তার মানে তুই দূরের জিনিস দেখতে পারিস না, শুনছিস এরকম? তো দেখ, যদি মাইনাস পাওয়ার থাকে, পাওয়ার নেগেটিভ মানে কি? ফোকাল লেন্থ নেগেটিভ। ফোকাল লেন্থ নেগেটিভ মানে কি? তোর যে লেন্সটা সেটা কনকেভ মিরর। কনকেভ মিরর কোন ক্ষেত্রে ইউজ করা হয়? মায়োপিয়ার ক্ষেত্রে, যেটা হচ্ছে শর্ট সাইটেডনেস। अरे वही तो হ্যাঁ হ্যাঁ, আরে ভাবনাও को समझो, ভাষা पे मत जाओ। তো ঠিক আছে, কনকেভ লেন্স ব্যবহার করা হয় মায়োপিয়ার জন্য। বোঝা গেছে ব্যাপারটা, কেন নেগেটিভ পাওয়ার শর্ট সাইটেডনেস এর জন্য ব্যবহার করা হয়, মানে কাছের জিনিস না দেখার জন্য ব্যবহার করা হয়। বোঝা গেছে? আর প্লাস পাওয়ার মানেই শুনছিস নিশ্চয়ই যে দূরের জিনিস দেখতে পারিস না, আচ্ছা এরকম ব্যাপার, এরকম নিশ্চয়ই শুনেছিস। এটা ডাইরেক্টলি হ্যাঁ, না কাছের জিনিস দেখা যায় না মায়োপিয়াতে, যেটাকে শর্ট সাইটেডনেস বলে। বোঝা গেছে? সরি কি বলছি, আরে মানে দূরের জিনিস দেখা যায় না। শর্ট সাইটেডনেস মানে দূরের জিনিস দেখা যায় না। আরে আমি তোর একটু ইয়ে হয়ে গেছে, ভাষাটা একটু ইয়ে হয়ে গেছে। মায়োপিয়া মানে আমি দূরের জিনিস দেখতে পারি না, হাইপারমেট্রোপিয়া মানে কাছের জিনিসই দেখতে পারি না, ওর জন্য আমার প্লাস পাওয়ার লাগে। ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? শর্ট সাইটেডনেস না, আমার মনে হয় নামটা একটু বদলাবে। এটা একটু দেখে নিস তো তোরা, এটা একটু টুক করে এনসিইআরটি তে দেখে না তো কেউ, একটু টুক করে। মায়োপিয়ার আরেক নাম কি, হাইপারমেট্রোপিয়া আরেক নাম কি? মায়োপিয়া, মায়োপিয়া হচ্ছে নেয়ার সাইটেডনেস, শর্ট সাইটেডনেস না, নেয়ার সাইটেডনেস। হ্যাঁ হ্যাঁ, আর হাইপারমেট্রোপিয়া, আচ্ছা আচ্ছা, তাহলে আমি এটা ঠিকই লিখছিলাম। হ্যাঁ, হাইপারমেট্রোপিয়া মানে তোর ফার সাইটেডনেস, মানে যে আমি তোর দূরের জিনিস দেখতে পারছি কিন্তু কাছের জিনিস দেখতে পারছি না, তখন আমাকে প্লাস পাওয়ার ইউজ করতে হয়। আর মায়োপিয়া মানে নেয়ার সাইটেডনেস, মানে আমি কাছের জিনিস ঠিকঠাক দেখতে পাচ্ছি কিন্তু দূরের জিনিস দেখতে পারছি না, আমার যেমন মায়োপিক আই। বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে তো?
আচ্ছা আচ্ছা, এইবার আসছি আমাদের একটা খুব একটা অসাধারণ একটা স্ট্রাকচার 400 বছর আগে ডেভেলপ করা, এটার নাম হচ্ছে প্রিজম। তো প্রিজম তোরা দেখতে পাচ্ছিস, এটা প্রিজমের তোদের বেসিক ফাংশন কি কি শুনেছিস? বেসিক ফাংশন প্রিজম কি করে? স্প্লিটিং অফ রে, ডিসপারশন বলে ফেনোমেননটাকে। প্রিজম কি করে? ডিসপারশন অফ লাইট। না, যদি তুই হোয়াইট লাইট নিয়ে যাস তাহলে কি করবে, 7টা কালার ওটাকে ব্রেক করে দেবে আর কি। বাট আমরা এখন সেটা নিয়ে ডিল করব না, আমরা এখন ওর স্পেসিফিক যে মানে ও যে রিফ্র্যাক্ট করছে, ওই রিফ্র্যাকশনের ফেনোমেনাটা আমরা স্টাডি করব। ঠিক আছে, এটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা নরমাল। আমি এটাকে মানলাম ইনসিডেন্ট রে, এটাকে মানলাম রিফ্র্যাক্টেড রে একটা, এটা হচ্ছে R2, আর এটা হচ্ছে ইমার্জেন্ট রে E, ইমার্জেন্ট অ্যাঙ্গেল E আমি মানলাম। আর এটা হচ্ছে তোর অ্যাঙ্গেল অফ প্রিজম, যেটাকে আমি বলছি A। ক্লিয়ার সবাই প্যারামিটারস গুলো? ঠিক আছে, কত ডিগ্রি? যে কোনো কিছু, ডাজ নট ম্যাটার, একদম জেনারেল আমি একটা ইকুয়েশন ডিরাইভ করতে চাচ্ছি। অ্যাঙ্গেল অফ প্রিজম যে কোনো কিছু হতে পারে। একটা ইকুইল্যাটারাল প্রিজমে সেটা 60 ডিগ্রি হয়, এখানে যেমন এটা না, এটা কি ইকুইল্যাটারাল মনে হচ্ছে না, বাট এটা যদি ইকুইল্যাটারাল হয় তাহলে এটা 60 ডিগ্রি হবে। না, এটা আমার ইকুইল্যাটারাল লাগছে না। আচ্ছা, তো বেসিক্যালি এ তোর দিয়ে দেবে কোয়েশ্চেনে আর কি। তো এবার আমি জাস্ট একটু ম্যাথমেটিক্স করব এটাকে নিয়ে, ঠিক আছে? এটাকে নিয়ে আমি একটু নাচানাচি করব আর কি। তো ভালো করে দেখবি ম্যাথমেটিক্সটা পাতি সিম্পল, ভীষণ সিম্পল। আচ্ছা, আমি এটাকেও এক্সটেন্ড করব, এটাকেও এক্সটেন্ড করব একটু পরে। তার আগে আমাকে বল, আচ্ছা আমাকে একটা জিনিস বল, এটা যদি R1 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত কত হবে? ওই যা তা বলবি না তো, যা তা মাথায় আসলে বলবি না, লজিক্যালি চিন্তা কর। এই গোটাটা তো 90 ডিগ্রি, এটা R1, তাহলে এই পার্টটা কত হবে? 90 মাইনাস R1, কমন সেন্স। সিমিলারলি এই গোটাটা 90 ডিগ্রি হচ্ছে, এটা যদি R2 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 90 মাইনাস R2। দেখ, A 90 মাইনাস R1 আর 90 মাইনাস R2 একটা ট্রায়াঙ্গেল তৈরি করছে, তাই তো? তাহলে একটা ট্রায়াঙ্গেলের সাম অফ অ্যাঙ্গেল কত হয় সব সময়? 180 ডিগ্রি হয়। তাহলে দেখ A প্লাস 90 প্লাস 90 তো 180 ডিগ্রি হয়ে যাচ্ছে, মাইনাস R1 মাইনাস R2 ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। 180 কেটে গেল, R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু A আসলো তোর কাছে। এটা একটা খুব ইম্পর্টেন্ট রিলেশন, যাই হোক না কেন ডাজ নট ম্যাটার, এটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে কোনো কিছু থাকুক না কেন ডাজ নট ম্যাটার। যেই দুটো অ্যাঙ্গেল R1 আর R2 আছে সেটা এমন ভাবে থাকবে যে তার দুটো সাম করলে তুই এই অ্যাঙ্গেলটা পেয়ে যাবি প্রিজমের, এটা হতেই হবে, ঠিক আছে? ইজ দা ফার্স্ট কনসেপ্ট। এই ইকুয়েশনটা কিন্তু খুব করে কাজে লাগবে, এটাকে মাথায় রাখিস। আচ্ছা, নেক্সট আরেকটা কনসেপ্ট আছে। তার আগে আমি একটু দিতে চাই, আমি জাস্ট এমনি একদম ল্যাটকার মতো মুখস্থ করাতে চাই না, আমি একটু এটার পেছনে কনটেক্সটটাও সেট করে দিতে চাই। দেখ, এই যে ইনসিডেন্ট রেটা যদি প্রিজম না থাকতো এই রাস্তায় যেত না? যেত তো, কিন্তু এখন এই প্রিজমটা এই রাস্তায় যাচ্ছে, এই রাস্তায় যাচ্ছে তো, এই রাস্তায় যেত, এখন এই রাস্তায় যাচ্ছে, তাহলে এতখানি বেঁকে গেছে, এত অ্যাঙ্গেলে বেঁকে গেছে, এটাকেই বলা হয় অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন বা ডেল্টা। কতটা ডিভিয়েট করেছে ইমার্জেন্ট রেটা, বোঝা গেছে ব্যাপারটা? ক্লিয়ার? অ্যাঙ্গেল অফ ডিভিয়েশন জিনিসটা কি? এবার আমি অ্যাঙ্গেল অফ ডিভিয়েশনটা বার করব কি করে? একদম জল ভাতের মতো করে সিম্পল ম্যাথমেটিক্স লাগাবো। দেখ, ইনসিডেন্ট রেটা যদি এখানে কোনো মিডিয়াম না থাকতো তাহলে এটা এইভাবে যেত, ঠিক আছে? কিন্তু এখন এটা এই রাস্তায় যাচ্ছে, তাই তো? তাহলে কিছুটা অ্যাঙ্গেলে বেঁকে গেছে তো ইনসিডেন্ট রেটা,
এই অ্যাঙ্গেলটাকেই বলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটাই সেই অ্যাঙ্গেলটা। ঠিক আছে? আচ্ছা, এটাকে ক্যালকুলেট করার জন্য আমার এই অ্যাঙ্গেলটা লাগবে আর এই অ্যাঙ্গেলটা লাগবে। দেখ, আমি যদি এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমি কনসিডার করি, তাহলে দেখ এই ট্রায়াঙ্গেলটা ঠিক এরকম না, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, বুঝতে পারছিস? তো আমি এইটা প্লাস এইটা করলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন পেয়ে যাব। এক্সটার্নাল অ্যাঙ্গেল ভেবে দেখ, ক্লাস 9 এ পড়েছিস। তাহলে এই 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 অ্যাঙ্গেলটা কি হবে? দেখ, এই টোটাল অ্যাঙ্গেলটা তো আই, এটা হচ্ছে R1, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? I মাইনাস R1। বুঝতে পারছিস ব্যাপারটা? সিমিলারলি এই গোটাটা হচ্ছে ইমার্জেন্ট অ্যাঙ্গেল E, এটা R2, তাহলে এটা কত? I মাইনাস R2। তাহলে ডেল্টা কি হবে? সরি, I মাইনাস R2 না, E মাইনাস R2। E মাইনাস R2, দেখ এটা E, ইমার্জেন্ট অ্যাঙ্গেল এটা। তাহলে ডেল্টা কি হবে? পাতি এটা প্লাস এটা, I মাইনাস R1 প্লাস E মাইনাস R2। তাহলে এটা হবে I প্লাস E মাইনাস অফ R1 প্লাস R2। তাহলে R1 প্লাস R2 আমি কি জানি? তাহলে I প্লাস E মাইনাস A, এটা হবে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন। চোখ বন্ধ করে বার করে দিতে পারবি। ঠিক আছে? অ্যাঙ্গেল অফ তোর প্রিজম দেওয়া থাকবে, আর অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দেওয়া থাকবে। তুই ওখান থেকে R1 বার করতে পারবি, R1 প্লাস R2 ইজ ইকুয়াল টু A রিলেশনটা থেকে তুই R2 বার করতে পারবি। R2 বার করতে পারলে তুই ইমার্জেন্ট অ্যাঙ্গেলও বার করতে পারবি। একবার তুই ইমার্জেন্ট অ্যাঙ্গেল বার করে ফেললি তো ডেভিয়েশন তো ক্যালকুলেট করতেই পারবি। বোঝা গেছে? একদম পুরো ম্যাথমেটিক্যাল ব্যাপার। বল। এটা শুধু প্রিজমের জন্য, অফ কোর্স, কারণ ডেরিভেশনটা তো খালি প্রিজমের জন্য রে বাবা, একটা ট্রায়াঙ্গুলার প্রিজমের জন্য। বুঝতে পারছিস না? 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 এটার কত কাজে লাগবে না? মানে এই যে নিচে যে ট্রায়াঙ্গেলটা আছে, নিচে যে অ্যাঙ্গেলটা একদম 180 ডিগ্রি মাইনাস R1 প্লাস R2 যেটা, বুঝলাম না মানে এটা যে অ্যাঙ্গেলটা হবে 180 ডিগ্রি এটা মাইনাস R1 প্লাস R2, এই অ্যাঙ্গেলটা হ্যাঁ এটা কোনো কাজে লাগবে না? কি কাজে লাগবে? তুই বল, এটা এটা তোর মনে হচ্ছে কোনো কাজে লাগবে? কাজের কিছু? আমার যা যা দরকার ছিল আমি ডিফাইন করে নিয়েছি, যা যা বার করতে হবে সেটাও আমি জিওমেট্রি দিয়ে বের করে নিলাম। ঠিক আছে? বোঝা গেছে ব্যাপারটা? প্রিজমের গোটা গল্প তাহলে সবার ক্লিয়ার? আচ্ছা, প্রিজম আমরা এখানে কিন্তু এই রেটা কিন্তু মনোক্রোম্যাটিক নিয়েছি, এটা কিন্তু মনে রাখবি। মনোক্রোম্যাটিক মানে ক্রোম, the term chrome is always related with colors. মনোক্রোম্যাটিক মানে একটাই কালারের। বোঝা গেছে ব্যাপারটা? মনোক্রোম্যাটিক মানে একটাই কালারের। কেন বলতো? কারণ একটা জিনিস আছে যে সবকটা কালারের সাথে কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স খুব রিলেটেড। তো যেই কালারের লাইট আসবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কিন্তু সেভাবে বদলে যায়, এবং এই যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে বদলায় এর জন্যই কিন্তু ডিসপারশনটা হয়। কারণ তোর মাথায় এরকম একটা কোয়েশ্চেন থাকতেই পারে, সাপোজ এটা একটা হোয়াইট লাইট, আমি জানি না কেউ এখনো কোয়েশ্চেনটা করিসনি, বাট আমি আশা করেছিলাম কোয়েশ্চেনটা। তোরা বলবি যে স্যার এটা তো একটা প্রিজম, আমি এখানে একটা হোয়াইট লাইট শাইন করছি, তাহলে এটা ডিসপার্স কেন করবে? এটা এভাবে ছড়িয়ে ছিটিয়ে কেন যাবে? এটা তো একটাই কালার দেওয়া উচিত, মানে এটা তো একটাই অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন হওয়া উচিত। আমি স্নেলস লটা লাগাবো কিসের জন্য, কেমন করে? ওখানে আনসারটা হচ্ছে প্রতিটা কালারের জন্য যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আলাদা আলাদা, এর জন্য তোর প্রতিটা রে আলাদা আলাদা অ্যাঙ্গেলে তোর রিফ্র্যাক্ট করে, এবং যেহেতু প্রতিটা লাইটের রে এর জন্য তোর আলাদা 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 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, এর জন্যই কিন্তু ডিসপারশনটা হয়। এটা তারপরে মনোক্রোম্যাটিক হয়ে যাচ্ছে, এগুলো সব বেরিয়ে যাবে তোর কালার হয়ে। বুঝতে পারছিস ব্যাপারটা? আই সবাই বুঝতে পারছিস? এখন এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ব্যাপারটা, হ্যাঁ আমি বলছি যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যে জিনিসটা এতক্ষণ আমরা পড়ে আসলাম আগের চ্যাপ্টার থেকে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের কনসেপ্টটা, দ্যাট ওয়াজ অনলি অ্যান্ড অনলি রেস্ট্রিক্টেড, সেটা রেস্ট্রিক্ট করা ছিল কিন্তু একটা লাইটের জন্য, মানে একটা কালারের লাইটের জন্য, যেটাকে বলা হয় মনোক্রোম্যাটিক লাইট। কিন্তু
যদি আমার কাছে এরকম পলিক্রোম্যাটিক লাইট থাকে, ধর হোয়াইট লাইট যেটাতে 7খানা কালার আছে, এটা যখন প্রিজমের ভিতরে ঢুকবে এই মেটেরিয়ালটার কি হবে, এই যে গ্লাস, এর প্রতিটা মিডিয়ামের জন্য আলাদা 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 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, মানে আই এম সরি, প্রতিটা লাইটের ওয়েভলেন্থের জন্য আলাদা 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 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। কিন্তু হোয়াইট লাইট কনসিস্ট অফ 7 কালার্স, তো ভায়োলেটের জন্য একটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, ব্লু এর জন্য একটা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, ইয়েলোর জন্য আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে। যেহেতু আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স আছে, এর জন্য যে রিফ্র্যাকশনটা হয় সেটা কিন্তু আলাদা আলাদা অ্যাঙ্গেলে হয়, এবং এর জন্যই ডিসপারশন ফেনোমেনাটা হয়। বোঝা যাচ্ছে ব্যাপারটা কি বলতে চাচ্ছি আমি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা জাস্ট একটা ফ্যাকচুয়াল ইনফরমেশন আর কি। তারপরে আরেকটা জিনিস হয়, এই একটা প্রিজম আছে, এটাকে যদি আবার একটা এরকম প্রিজম এভাবে রাখিস, তাহলে যে লাইটটা ডিসপার্স হয়ে গিয়ে বেরোচ্ছিল সেটা তোর কি হবে, আবার করে রিকম্বাইন করে যাবে, রিকম্বাইন করে একটা রেতে বেরিয়ে যাবে, এটাকে বলা হয় রিকম্বিনেশন। বোঝা গেছে? এটা জাস্ট একটা অবভিয়াস ফেনোমেনা, আর কিছু না। বল, এতদূর কারোর যদি কোনো ডাউট থাকে আমাকে বল। এই ফেনোমেনাটাকে কি বলে? ডিসপারশন। তাহলে যদি বলে, জিজ্ঞাসা করে যে হোয়াট ইজ ডিসপারশন, কি বলবি? Splitting of white light into স্পিটিং, different colors. স্পিটিং। The splitting. আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। তো দি ফেনোমেনা where white light splits into 7 different colors is called as dispersion. আচ্ছা, ডিসপারশন যদি জিজ্ঞাসা করে কিসের জন্য হয়, তখন কি এক্সপ্লেন করবি? যে প্রতিটা লাইটের কালারের জন্য আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয় মেটেরিয়ালটা। যেহেতু আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হয়, ওর জন্য আলাদা আলাদা অ্যাঙ্গেলে রিফ্র্যাক্ট করে, আর যেহেতু আলাদা আলাদা অ্যাঙ্গেলে রিফ্র্যাক্ট করে, আমি সব কটা কালারকে ফাইনলি দেখতে পারি। বোঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এইবার যখনই আমরা জানলাম যে ডিসপারশন জিনিসটা কি, তখনই আমরা কিছু কিছু ফেনোমেনা এক্সপ্লেন করতে পারবো। তো প্রথম ফেনোমেনা হচ্ছে যেটাকে বলা হয় রামধনু। কে কে শুনেছিস রামধনু নামটা? আমি তো রংধনু স্যার, এখন তো রামধনু নেই, এখন তো রংধনু হয়ে গেছে। মানে এটার মানে বুঝলাম না আমি ভাই। কেন নামটা চেঞ্জ হয়ে গেছে তো এখন। কেন রাম নাম কি এতই কমিউনাল? রামধেনু লেখা আছে বলে তোর রংধেনু হয়ে গেল? কি অবস্থা! বলে দিয়েছে না, এর নাম কোন বলদ বলেছে? আমি তো ছোটর থেকে রামধনু তোর শুনে এসেছি, কারণ রামের ধনুকের মতো মাল্টি কালারের, খুব সুন্দর নাম। রাম নাম যদি এত কমিউনাল হয়ে যায় তাহলে আর কি করার আছে? স্যার আমার জন্য না, আমার ঠিকই আছে। না না, সে আমি বুঝতে পারছি। কোথা থেকে বলছে আমাকে বলতো? স্যার গভর্নমেন্ট থেকে এর আগে এরই তো ডিক্লেয়ার করে দিয়েছে। তো বেসিক্যালি রামধনু, আমি এটাকে ইউটিউবে ছাড়বো, তো রামধনুই বলবো আমি। তো বেসিক্যালি রামধনু এই নামটা দেওয়ার পেছনে একটা ইতিহাস আছে ভাই। তুমি নাম চেঞ্জ করে দিবা হুটহাট করে, তোমার মুড হবে করে তো চলবে না। না, কোনদিন দেখবি রামেরও নামটা চেঞ্জ করে দিবে, রামায়ণ থেকে রঙায়ণ করে দিবে। যাকে সব পাগল ছাগলের দল, সব অশিক্ষিত গুলা। যাকে, এটা হচ্ছে রেইনবো ফরমেশন। তো রেইনবো ফরমেশনকে ডিসপারশন দিয়ে খুব সুন্দর করে এক্সপ্লেন করা যাবে। কেমন করে? যখন বৃষ্টি হয়, দেখবি রামধনু কখন তৈরি হয়, রেইনবো কখন তৈরি হয়? বৃষ্টি হওয়ার জাস্ট আগে বা বৃষ্টি হয়ে যাওয়ার জাস্ট পরে, তাই তো? তখন কিন্তু ওয়াটার পার্টিকেল গুলো যে ওগুলো ময়েশ্চার কন্টেন্ট হিসেবে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকে, প্রচুর ওয়াটার ড্রপলেটস তখন কিন্তু থাকে। তো আমরা সাপোজ একটা ওয়াটার ড্রপলেটস কে নিয়ে নিলাম এভাবে। একটা ওয়াটার ড্রপলেটকে যদি আমরা নিয়ে নিই, তো সাপোজ একটা লাইটের রে এর উপরে আসছে, তো লাইটের রে যেহেতু এর উপরে আসছে, এটার ভেতরে তো এটা ডিসপার্স হয়ে যাবে, কারণ গ্লাস আর জল একদম একইভাবে বিহেভ করে। এটা একটা পুরো জলের বুন্দ আর কি, এরকম জলের একটা ড্রপ। তো এটা কি হবে, ভেতর রিফ্লেক্ট করে
বেরিয়ে যাবে। এই যে বেরোনোটা, এটা মিলিয়ন্স অফ ড্রপস এরকম থাকে, মিলিয়ন্স অফ ড্রপস থাকে, এবং এর জন্যই কিন্তু তুই রামধনু দেখিস। এই কালার গুলোকে তোরা একসঙ্গে একদম পুরো রামধনুর মতো দেখিস। বুঝতে পারছিস? প্র্যাকটিক্যাল দেখার জন্য এটার একটু কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কিছুদিন অপেক্ষা করতে হবে বৃষ্টিকাল আসার আগে অবধি। আচ্ছা, এটা হচ্ছে তোর রেইনবো ফরমেশন, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে রেইনবো ফরমেশন কিন্তু এক্সপ্লেন করা যাবে এই যে লাইটের যে তোর ডিসপারশন ফেনোমেনাটা হচ্ছে সেটা দিয়ে। নেক্সট তোর একটা যেটা তোর আছে, ফেনোমেনা আছে, যেটাকে আমরা এক্সপ্লেন করব, সেটার নাম হচ্ছে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। ঠিক আছে? অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন, এটা দিয়ে অনেক কিছু এক্সপ্লেন করা যাবে। তো এটা মন দিয়ে শুনবি, জিনিসটা কি অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন জিনিসটা কি। অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন মানে, দেখ এটুকু জানিস তো, তোরা যত হাই অল্টিটিউডে যেতে থাকবে অক্সিজেন কন্টেন্ট কমতে থাকবে, এয়ারের ডেনসিটি কমতে থাকবে, জানিস তো? তাহলে বেসিক্যালি পৃথিবীর সাথে কি হয়, এই যে অ্যাটমসফিয়ারের লেয়ারটা সবচেয়ে কাছে তো ভারী থাকে, সেটা আস্তে 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 ভারীটা কমতে 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 না হালকা হয়ে যায়। ঠিক আছে? তাহলে এই যে চেঞ্জটা, এটা কিন্তু তুই অনেক কটা মিডিয়াম ধরতে পারিস, অনেক কটা মিডিয়াম, অনেক কটা আলাদা আলাদা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের। ঠিক আছে? তো এবার যে কোনো লাইট যখন আসে না, যে কোনো লাইট যখন তোর ধর আসে, তখন অ্যাটমসফিয়ারে ঢুকে কিন্তু বেন্ড হয়ে যায় কিছুটা। বোঝা গেছে ব্যাপারটা? কারণ প্রচুর মিডিয়াম দিয়ে পাস হচ্ছে, প্রচুর মিডিয়ামের লেয়ার 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 দিয়ে পাস হচ্ছে, প্রতিটা যেহেতু একটু ডেন্স, একটু অপটিক্যালি ডেন্স, তাই কি হচ্ছে, রিফ্র্যাক্ট হতে 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 যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? এই ফেনোমেনটাকে বলা হয় অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। ক্লিয়ার? তো এবার এটা আরেকবার একটু বলো তো। এখানে বহু অনেক কটা আলাদা 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 রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লেয়ার তুই মানতে পারিস অ্যাটমসফিয়ারটাকে। তো লাইট যখন আসে, লাইট রিফ্র্যাক্ট হতে 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 একটা বেন্ডিং এফেক্ট আমরা দেখতে পারি, এটা কি বলা হয় অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। বোঝা গেছে ব্যাপারটা? বল। আহা, বুঝতে পারছিস না। এইখানে আমরা ভালো করে কনটেক্সটটা বুঝবি প্লিজ, ঠিক আছে? এখানে কনটেক্সটটা বোঝা খুব দরকার। আমি তোর কোশ্চেনটা একদম বুঝতে পারছি, ভীষণ লেজিট কোশ্চেন, এটা সবারই মাথায় আসা উচিত, বাট আমি এবার যেই কনটেক্সটটাকে ডিসকাস করার চেষ্টা করছি সেটা বুঝবি ভালো করে। আচ্ছা, আমি যে কোশ্চেনগুলো করবো আমাকে সেগুলো থরলি আনসার দিবি। শাগনিকের কোশ্চেনটা সবাই বুঝতে পারছিস? শাগনিকের কোশ্চেনটা খুব ভ্যালিড। ও বলছে স্যার তুমি বলছো যে অ্যাটমসফিয়ারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স 1, তাহলে এখানে তুমি কেমন করে বলছো যে লাইটে বয় বেন্ড হয়ে যাচ্ছে? তুমি বলছো 1 ধরে নিতে, আমি 1 কখন ধরতে বলছি? দেখ আমরা যত রকমের এক্সপেরিমেন্ট করছি, রিফ্র্যাকশনের, রিফ্লেকশনের, যে কোনো কিছু, আমাদেরকে কি বারবার 100-200 তলা বিল্ডিং এর উপরে যেতে হচ্ছে আর নামতে হচ্ছে এক্সপেরিমেন্ট করার জন্য? হ্যাঁ না বলবি শাগনিক? তো বেসিক্যালি আমাদের এইখানে যা আমরা এক্সপেরিমেন্ট করছি ওটা একটা পার্টিকুলার লেয়ারের উপরে ভিত্তি করে, তাই তো? তার বাইরে তো কিছু নেই। তো সেইখানে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তুই 1 ধরিস লাইটের, দ্যাটস এ ফেয়ারলি গুড অ্যাপ্রক্সিমেশন, ফেয়ারলি গুড, বাট আমি তাও বলেছি কিন্তু 1.00 সামথিং হয়। বোঝা গেছে? বাট 1 আমরা এখানে ধরি কারণ আমরা কেন এই 00, আমি বলছি আমরা 00 জন্য কেন আমরা বারবার ক্যালকুলেশনে নিজে বদার করব? ইট ইজ নট নেসেসারি ফর আস না। কনটেক্সটটা বুঝতে পারছিস আমার? তো তোর কোশ্চেনটা আনসার হয়ে গেছে। এখন আমরা একটা লেয়ারের কথা বলছি না, এখন আমরা পুরো অ্যাটমসফিয়ারটার কথা বলছি। সেইখানে ডেনসিটিটা তো কনসিডারেবল। আমার বাড়িতে অ্যাটমসফিয়ারের যা ডেনসিটি আছে, তোর বাড়িতে যা আছে, 1 ইজ এ ফেয়ারলি গুড অ্যাপ্রক্সিমেশন, বাট
পুরো অ্যাটমসফিয়ার একটা তোর মোটামুটি 100-150 কিলোমিটারের একটা তোর মোটামুটি শীত, এখানে কিন্তু তোর কনসিডারেবল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের চেঞ্জ হচ্ছে। বুঝতে পারছিস ব্যাপারটা সাগ্নিক? ওকে, তো এই যে ফেনোমেনাটা হয় এটাকে আমরা বলি অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। ক্লিয়ার? ফিজিক্সে বারবার দেখবি, তোরা হয়তো ক্লাস 9-এ করে এসেছিস, জি এর যে ভ্যালুটা কোনো সময় 9.8 ধরতে পারে, কোনো সময় 10 ধরতে বলে, তাই তো? মানে 9.81 ইজ এ ফেয়ারলি গুড অ্যাপ্রক্সিমেশন, বাট তুই যত উপরে যেতে থাকবি জি এর ভ্যালু তত কমতে থাকবে। একটা পার্টিকুলার ডিসটেন্সে পরে জি এর ভ্যালু অলমোস্ট নেগলিজেবল, মাইক্রোগ্র্যাভিটি স্টেটে সবকিছু থাকে। তাহলে মানে এই কোশ্চেনটা ঠিক ওরকমই হলো, তাহলে স্যার জি এর ভ্যালু তুমি তো বললা 9.8, ওটা এইখানে দেখ, এইখান থেকে এইখানেও কিন্তু জি এর ভ্যালু আলাদা। আমি এখান থেকে এইখানে যাচ্ছি, একটা সেনসিটিভ তুই কম্পিউটেশনাল ইনস্ট্রুমেন্ট আনবি, এইখান থেকে এইখানেও জি এর ভ্যালু আলাদা, বাট ওটা এতখানি ইনকনসিডারেবল যে আমার সেটা ক্যালকুলেশন আসবেই না। বুঝতে পারছিস ব্যাপারটা? তোর এগুলো হচ্ছে এরার টলারেন্স আর কি। যেমন এই কনটেক্সটে তুই একটা ইয়ে করলি, তাহলে আমি আরেকটা গল্প বলে দিই, কারণ এটা পরে কাজে লাগবে এই কনসেপ্টটা। সাপোজ আমি এখান থেকে কালিয়াগঞ্জে যেতে চাই, ও 26 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি ডিস্টেন্স। তো তুই মেজার করলি 26.1 কিলোমিটার, আমি বললাম 26.12 কিলোমিটার। মানে তুই বললি যে 26.100 মিটার, আর আমি বললাম তোর 26 পয়েন্ট ধর 120 মিটার। তো কোনো তফাৎ হবে তোর আর আমার মেজারমেন্টে? বল, এটা কি কনসিডারেবল? এটা কি কনসিডারেবল? আই 26.1 তুই বললি, আমি বললাম 26.12, এটা কনসিডারেবল কি? একদমই না, একদমই নেগলিজেবল। বাট সেই জায়গায় যদি আমি আমার হাইট মেজার করি 1 মিটার, আর তুই যদি বলিস আমার হাইট 20 মিটার, জাস্ট 20 মিটারে তো 0.2 কিলোমিটারের এদিক ওদিক, এটা কিন্তু বিশাল বড় এরর হয়ে যায়। বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমরা যখনই কিছু মানে এরকম ইয়ে করব না, আমরা যখনই এরকম টাইপের কিছু চিন্তা ভাবনা করব, আমাদের কনটেক্সটটা সেট করে নেওয়া খুব দরকার, যে আমাদের এরর টলারেন্সটা কতখানি। বুঝতে পারছিস? এই পেনের লেন্থটা 13.1265 হোক, কেউ মেজার করুক 13.1264, তোর কাছে কোনো ম্যাটার করবে এটা? কিন্তু এই 13.1624 আর 13.1625 এর মধ্যে কিন্তু তোর লাখটা অ্যাটম এঁটে যেতে পারে, লাখখানা অ্যাটম এঁটে যেতে পারে, 50-60 লাখটা অ্যাটম এঁটে যেতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা? এর জন্য আমাদের রেজলিউশনটা, আমরা কোন কনটেক্সটে একটা পিকচারকে দেখছি, সেটা আমাদের ফিক্স করে নেওয়া মাথায় খুব ইম্পর্টেন্ট। এবার বল, কোনো ডাউট আছে কিনা তোদের? আচ্ছা, তাহলে অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন আমি যখনই এই টপিকটাকে আনছি, এর সাথে সাথে কিছু ফেনোমেনা আছে, যেমন কি একটা হচ্ছে টুইঙ্কলিং অফ স্টার্স। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। তারপরে কেউ বলতে পারবি? লাইক এ পারসন ইন মাই লাইফ, কে বললো রে? তাও ভালো, তাও ভালো। আমি ভাবলাম এত রোমান্টিক কে হয়ে গেল ক্লাসের মাঝে। তো তো বেসিক্যালি ছোট থেকে পড়ে এসেছিস তোরা টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, কিন্তু আজও অবধি হয়তো কেউ জিজ্ঞাসা করিসনি যে কেন স্টার্স টুইঙ্কেল টুইঙ্কেল করে। কারণ এটা এত অবভিয়াস যে টুইঙ্কেল টুইঙ্কেল করে। এটা কিসের জন্য করে? এই অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশনের জন্য। ঠিক আছে? কি হয় না যে সাপোজ তুই এখানে আছিস, এখানে কিছু দেখছিস, তো তোর একটা স্টারের থেকে, একটা স্টার যেটা বহু দূরে আছে, বহু দূরে, ওখান থেকে তোর লাইটটা আসছে ঝাপসা, তো ভীষণ লো ইন্টেন্সিটির লাইট, আবার ওটা কি হচ্ছে, এই অ্যাটমসফিয়ারে রিফ্র্যাক্ট হচ্ছে। তো তুই ওই যে লাইট বেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু তুই তো লাইট সোজা দেখিস, তো তুই এই তারাটাকে কোথাও এখানে দেখবি। এবার যেহেতু লাইটটা খুবই ডিম, আর তুই চোখের অ্যাঙ্গেল যদি একটু মানে নাড়াচাড়া তো হচ্ছেই, তো সেই অ্যাঙ্গেলটা দেখার চেঞ্জ হতেই থাকবে। ওর জন্য আমাদের মনে হয় যে স্টারটা কিন্তু টুইঙ্কেল করছে। বোঝা গেছে ব্যাপারটা? বোঝা গেছে? তাহলে একটু রিপিট করবে? কি বলছিস? আরেকবার একটু রিপিট করবা? হ্যাঁ, একদম। সো
সাপোজ এখান থেকে অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্য একটু বেঁকে যাচ্ছে তো লাইটটা, তো তোর লাইট যদি এরকম করে বেঁকে তোর চোখে পড়ে, তুই তো স্ট্রেট দেখবি না, তুই তো অবজেক্টটাকে ভাববি এখান থেকেই আসছে, তোর চোখ সেটা দেখবে। এটাই সবসময় হয়ে এসেছে, থ্রু আউট অপটিক্স এটাই পড়ে এসেছিস, তাই তো? তো ঠিক এর জন্যই লাইটটাকে আমরা কিন্তু একটু মানে আসল তারাটাকে কিন্তু আমরা একটু শিফটেড দেখব, অ্যাপারেন্ট পজিশন থেকে একটু আমরা শিফটেড দেখব। আর তোর কি হয় না, তুই তো একদম স্টিল দাঁড়িয়ে থেকে পারবি না, চোখটা একটু নড়াচড়া করবে। তারপরে এই যে অ্যাটমসফিয়ার নিজে আছে, এই অ্যাটমসফিয়ারের কন্ডিশন তো সবসময় সেম থাকবে না, তো এর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ফ্লাকচুয়েট করছে, আর ভীষণ ডিম লাইট, তো তুই যে এই পজিশনটাকে না একটু নড়াচড়া দেখবি, নড়তে চড়তে দেখবি, ওটাকে তুই টুইঙ্কলিং এফেক্ট হিসাবে দেখছিস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এটাই হচ্ছে স্টারের টুইঙ্কলিং এফেক্ট। আচ্ছা, এই অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্য আরেকটা ফেনোমেনা হয়, সূর্যি মামা যে ওঠে সকাল সকাল, কেউ জানিস সকাল সকাল সূর্যি মামা ওঠে তোদের সবার ঘুমের থেকে আগে? কে কে সূর্যি মামার আগে ঘুম থেকে উঠিস? দেখো দেখো কাণ্ড, লজ্জার ব্যাপার, সূর্যি মামা উঠে যা, তুই উঠিস না। তো দেখ এই সূর্যি মামার কি হয়, এই সূর্যি মামার লাইটটা ধরাচ্ছে কিন্তু এভাবে বেঁকে যায়, ঠিক আছে, মাত্র 12 ঘন্টার জন্য জেগে থাকে, এ হচ্ছে 12 আওয়ার ওয়ার্ক ডে মালটা, তাহলে মোটামুটি 84 আওয়ার্স কাজ করে, কোনো বেতন নাই এর। দেখ তবে বেসিক্যালি লাইট আসছে আর এটা অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনেও বেন্ড হয়ে যাচ্ছে, তোর চোখে আসছে, তুই কি দেখছিস, এটার অ্যাপারেন্ট পজিশনটা তুই সূর্যটাকে এখানে দেখছিস, তার মানে সূর্যটা না ওঠার আগেই তুই সূর্যটাকে ওঠা দেখছিস, এটাকে বলা হয় অ্যাডভান্সড সানরাইজ। এই ফেনোমেনাটাকে বলা হয় অ্যাডভান্সড সানরাইজ। আর ঠিক তার এগেইনস্টেও তাই হয়, ধর সূর্যটা এত নিচে ধর চলে গেল আসলে, কিন্তু তাও তুই সূর্যটাকে এইখানেই দেখছিস, সূর্য ডোবার সময় বলছি, তখন কি আমরা যে সানসেটটা ওটা আমরা দেরি করে দেখি, এটাকে আমরা কি বলি, ডিলেইড সানসেট। বোঝা গেছে ব্যাপারটা? এটা হয়তো নতুন জিনিস জানলি তোরা, অ্যাডভান্স সানরাইজ আর ডিলেড সানসেট, মানে সূর্য ওঠার আগে সূর্যকে দেখতে পাওয়া, সূর্য অ্যাকচুয়ালি হাইটে পৌঁছানোর আগে সূর্যকে দেখতে পাওয়া, আর সূর্য ওই হাইটের থেকে অনেকটা নিচে নেমে যাওয়ার পরেও ওই হাইটে সূর্যটাকে দেখতে পাওয়া, এই দুটো ফেনোমেনাকে বলা হয় অ্যাডভান্স সানরাইজ আর ডিলেড সানসেট। বোঝা গেছে? এটা হচ্ছে পাতি অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্য হয়। আরো কিছু কিছু ফেনোমেনা আছে, যেমন তোর মাইরেজ একটা ভীষণ কমন ফেনোমেনা, যেটা ডেজার্টে হয়, বা রাস্তায় যারা যারা লং ডিস্টেন্স ট্রাভেল করেছিস, খুব চঞ্চনা রোদের রাস্তায়, পিচের রাস্তা একদম ক্লিয়ার, নিশ্চয়ই তোরা এটা অবজার্ভ করেছিস, আমি অনেকবার অবজার্ভ করেছি, এরকম মনে হয় যে ওইখানটাতে বৃষ্টি হচ্ছে, ওইখানটাতে বৃষ্টি হচ্ছে, গিয়ে দেখলে কিচ্ছু নাই, এরকম হয়েছে না? তো এটাকে বলা হয় মাইরেজ। মাইরেজ এটা কিসের জন্য হয় না, দেখবি এটা খুব গরমকালেই হয়, এর জন্য এই খুব গরমে রাস্তাঘাটে, তারপরে তোর এই ডেজার্টে সব জায়গায় সব দেখা যায় আর কি মাইরেজ। তো মাইরেজে বেসিক্যালি কি হয় না, যেহেতু তোর টেম্পারেচার অনেক হাই, তাই এখানে না এই গ্রাউন্ড থেকে টেম্পারেচারটা কিছু 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 চেঞ্জ হতে আছে আর কি। লাইটটা যে আছে, লাইটটা কি করছে, লাইটটা এখানে রিফ্র্যাক্ট হতে 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 না এভাবে 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 চলে যাচ্ছে লাইটটা। বোঝা গেছে? লাইটটা এভাবে বেন্ড হয়ে রিফ্লেক্ট হয়ে বেন্ড হয়ে চলে যাচ্ছে, এর জন্য আমাদের চোখে আমরা এরকম এফেক্ট দেখছি যে হয়তো কিছু একটা আছে যেটা ভীষণ রিফ্লেক্টিভ এখানে। বোঝা গেছে ব্যাপারটা? এর জন্য আমাদের এরকম মনে হয়, ডেজার্টে মনে হয় জল আছে কারণ আশাবাদী চোখ থাকে, আর তোর রাস্তাঘাটে যাওয়ার সময় মনে হয় যে বৃষ্টি পড়ছে। বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু দুটোই কিন্তু অ্যাটমসফেরিক রিফ্র্যাকশনের জন্য হচ্ছে, ঠিক আছে? বল কারোর যদি কোনো ডাউট থেকে থাকে এখানে। আচ্ছা, আমি আরো ভালো করে এক্সপ্লেন করছি তোর জিনিসটা। লাইট আসছে কোথার থেকে, সাপোজ এখানে একটা সাপোজ মানুষ না, কি মানুষ, এখানে সাপোজ একটা গাছ আছে, ঠিক আছে, একটা গাছ আছে, এবার টেম্পারেচার গ্রেডিয়েন্ট যেহেতু অনেক বেশি, মানে এখানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তো ওটা উপর থেকে নিচে,
তো অ্যাটমসফিয়ারিক মানে তোর কি বলবো, প্রতিটা লেয়ারে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সও আলাদা। তো সাপোজ এখান থেকে লাইটটা গেল গাছের থেকে, তো লাইটটা কিন্তু এইভাবে বেঁকে 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 এভাবে উঠে যাবে। তো সাপোজ আমি দেখার চেষ্টা করছি গাছটাকে, আমি কিন্তু এইখানটাতেও গাছটাকে দেখবো। বোঝা গেছে ব্যাপারটা? তো আমার মনে হবে যে এই জায়গাটায় কিছু একটা আছে যেটা ভীষণ রিফ্লেকটিভ, বেসিক্যালি ওটা জলই মনে হয়। ঠিক আছে, কারণ এটা আমাদের চোখের পারসেপশনের মিস্টেক আর কি। এই গোটা ফেনোমেনাটা বোঝা গেছে? তাকে একটা অবজেক্ট আনলে হয়তো তোরা ক্ল্যারিটি পেয়ে গেলি এক্সপ্লেনেশনটা একটু হালকা করে, বুঝেছিস সেটা? আচ্ছা, এই এফেক্টটা হচ্ছে মাইরেজ, এটাও তোর রিফ্র্যাকশনের জন্যই কিন্তু হয়। তাহলে তোরা রিফ্র্যাকশনের কিছু কিছু জিনিসপত্র দেখলি। এবার লাস্ট একটা ফেনোমেনা, তাহলে আমরা দেখলাম ডিসপারশন, আমরা দেখলাম অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন। আরেকটা লাস্ট টার্ম আছে যেটাকে বলা হয় স্ক্যাটারিং। এটা তোরা কেমিস্ট্রিতেও পড়েছিস, আমি এখানে হালকা করে বলে দেবো। এটাও একটা এফেক্ট। লাইটের আরেকটা এফেক্ট যেটা আছে খুব ফেমাস, সেটাকে বলা হয় ডিফ্র্যাকশন। কিন্তু ডিফ্র্যাকশন আমাদের স্কোপে নেই, ঠিক আছে? এখন আমাদের ডিফ্র্যাকশন জিনিসটা স্কোপে নেই। আমি হয়তো কিছুদিন আগে একটা ছবি দিয়েছিলাম স্ট্যাটাসে, সিঙ্গেল স্লিট ডিফ্র্যাকশন প্যাটার্ন। আমি জানি না তোরা কতজন দেখেছিস সেটা। হ্যাঁ স্যার, হ্যাঁ দেখেছি। তো সেটা আমি একটা বাড়িতে একটা হালকা অ্যাপারেটাস তৈরি করেছিলাম। বাড়িতে এগুলো জেনারেলি তৈরি করা যায় না, বাট আমি চেষ্টা করছি যে কেমন করে এক্সপেরিমেন্ট গুলোকে খুব সিম্পলিফাই করা যায়। বাড়িতে দেখলাম যে লাইট বেশ খুব সুন্দরভাবে বিহেভ করছে আমি যেভাবে চাইছিলাম। তো ডিফ্র্যাকশন প্যাটার্নটা হচ্ছে তোদের ক্লাস 12 এর টপিক, এখন সেটা নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না। তো তোরা এখন কিছু কিছু জিনিস মনে রাখ, যেটা একটা হচ্ছে তোর রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাটমসফিয়ারিক রিফ্র্যাকশন, ডিসপারশন আর স্ক্যাটারিং। এই কটা এফেক্ট মনে রাখলেই যথেষ্ট তোদের জন্য, তোদের ক্লাস 10 এ ক্যাটার করে যাবে। বাকি যদি কারোর পার্টিকুলার ইন্টারেস্ট থাকে আমি ডেসক্রাইব করতে পারি, কারণ লাইটের এই ডিফ্র্যাকশন প্রপার্টি না কোয়ান্টাম মেকানিক্স এর গোটা বেসিক্স। অনেক বলছিলিস কোয়ান্টাম মেকানিক্স শিখতে চাস, তো এই ডিফ্র্যাকশন ফেনোমেনাটা হচ্ছে তোর কোয়ান্টাম মেকানিক্স এর একদম ফান্ডামেন্টালস আর কি, ভীষণই ফান্ডামেন্টাল। তো এগুলো অনেক 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 ব্যাপার আছে। কোয়ান্টাম মেকানিক্স এমন একটা অদ্ভুত তোর ফিজিক্স যেটা কোনোদিন বোঝা যায় না। এটার ফিলোসফিক্যাল ইন্টারপ্রিটেশন এখনো ক্লিয়ার বাড়ায়নি, এখন অব্দি না। আমরা খালি কোয়ান্টাম মেকানিক্স করতে পারি, বুঝতে পারি না। আচ্ছা, একটা ডাবল স্লিট এক্সপেরিমেন্ট, ওটা জাস্ট ডিফ্র্যাকশনের ফলো আপ আর কি। ডিফ্র্যাকশন একটা স্লিট দিয়ে হয়, আর ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দুটো স্লিট দিয়ে। এই ডিফ্র্যাকশন কেমন করে একটা স্লিট দিয়ে হয় আমি সেটা ভিডিও বানিয়ে রেখেছি, আমাকে জাস্ট এডিট করতে হবে, সেটা আমি দেখাবো, চিন্তা করিস না। আমি একটু সময় পাই আগে, আমি একদম মানে এক ফোঁটা সময় পাচ্ছি না সারাদিনে, আমার ফুল একদম অন পুরা। তো আমার একটু সময় পাচ্ছি না। এই সেমিস্টার এক্সামটা শেষ হয়ে যাবে কলেজে, তারপরে একটু সময় পাবো আর কি এসব এক্সপেরিমেন্ট করা। তোদের খুব ভালো লাগবে এগুলো দেখে। আমার সময় আমি চাইতাম তো খুব এক্সপেরিমেন্ট যাতে দেখতে পারি, কিন্তু আমার সময় অত ভাগ্যবান ছিলাম না। আমি চাই না যে তোদেরও সেম জিনিস হোক, তোদের রেডিমেড এক্সপেরিমেন্ট তোরা নিজেরা করতে পারবি, তোদেরকে সক্ষম হতে হবে এতটা। Physics is not merely a subject যেটা মুখস্থ করে ঢেলে দিবি এক্সামে। Every bit of it is experimented, can be experimented with, except high energy physics, ওসব ইয়ে করতে যাস না। তো যাকে, তো স্ক্যাটারিং কি জিনিস? স্ক্যাটারিং হচ্ছে কি হয় না, কিছু কিছু পার্টিকেল হয় যেগুলো খুব বড় না আবার খুব ছোট না, খুব ছোট না আবার খুব বড় না, এর মাঝামাঝি পার্টিকেল হয়। এগুলো হচ্ছে কলয়েডাল সলিউশন তৈরি করে। আমি জানি না কলয়েড টার্মটার সঙ্গে তোরা কতখানি ফ্যামিলিয়ার। আই গেস কেমিস্ট্রির ফার্স্ট চ্যাপ্টার থেকে তো হয়ে যাবি হয়তো, বা ক্লাস 9এও পড়েছিস না? ক্লাস 9এও ছিল কলয়েড, ঠিক আছে। হ্যাঁ। তো এই কলয়েডের একটা ভীষণ ইন্টারেস্টিং প্রপার্টি হয় কি না, যখন কিন্তু লাইট মানে লাইট যখন এটা দিয়ে পাস করবে কি করে, লাইট গুলোকে না স্ক্যাটার করে দেয়, ঠিক আছে। এই স্ক্যাটারিং এফেক্টটাকেই বলা হয় টিন্ডাল এফেক্ট। এই এফেক্টটা নিয়েও তোরা পড়েছিস। টিন্ডাল এফেক্ট কোথায় কোথায় দেখা যায়? সকাল সকাল উঠলি 7টার সময়, দেখলি যে ভেন্টিলেটর দিয়ে হালকা হালকা তোর আলোর কিরণ আসছে, আর ডাস্ট পার্টিকেল দিয়ে লাইটটা পুরো ইলুমিনেট হয়ে যাচ্ছে। দেখেছিস কেউ? ওটা তোর এক ধরনের এফেক্ট। বা তোর ফরেস্টে, আমি একটা ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি, ফরেস্টে তোরা টিন্ডাল এফেক্ট দেখতে পারবি। সাপোজ আমি ফরেস্টের কথা বলছি, ঠিক আছে। জঙ্গলে আমি জানি না, তোরা হয়তো ভালোই ইয়ে হবে আর কি।
তোরা অ্যাকাস্টম ভাবি এটার সাথে, আমার মনে হয়। এই দেখ, এই জিনিসটা দেখতে পাচ্ছিস সবাই? ঠিক আছে, সবার টিন্ডাল এফেক্ট বুঝে গেলে কি জিনিস? তো এটা কিসের জন্য হচ্ছে? লাইট আসছে আর ওই 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 মিড রেঞ্জ, মিড সাইজের পার্টিকেল গুলোকে স্ক্যাটার করে দিচ্ছে। এগুলোকে বলা হয় কলয়েডাল সলিউশন। ঠিক আছে, আমরা নিজেরা এটা টেস্ট করে দেখতে পারি, বাড়িতে বসে এগুলো টেস্ট করা যায় সব। তো বেসিক্যালি এটা হচ্ছে তোর কলয়েডাল মানে কলয়েডাল পার্টিকেলস গুলো এরকম স্ক্যাটারিং করে। আর এক্স্যাক্টলি এই স্ক্যাটারিংই হচ্ছে রিজনটা যার জন্য আমরা স্কাইকে ব্লু দেখি আর জলকেও ব্লু দেখি। এই স্ক্যাটারিং এর জন্য কি হয় না, যেহেতু এগুলো একদম মিড রেঞ্জ পার্টিকেল আর এগুলো স্ক্যাটার করে, তো এই পার্টিকেল গুলো বড় বড় ওয়েভলেন্থ কে স্ক্যাটার করতে পারে না, ছোট ছোট ওয়েভলেন্থ গুলোকে স্ক্যাটার করে। ওর জন্য আমরা ব্লুইশ জিনিসটা দেখতে পারি বোথ অ্যাটমসফিয়ারে আর জলে। বুঝতে পারছিস ব্যাপারটা? এরা যে স্ক্যাটার করে, আরে মানে দেখ, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু যে জিনিসটা না, ভায়োলেট আবার খুব হাই ফ্রিকোয়েন্সির। আমাদের চোখ বেশি সেনসিটিভ না ভায়োলেটের জন্য, আমাদের চোখ ব্লু এর জন্য বেশি সেনসিটিভ। সেনসিটিভিটি একটা জিনিস আছে, দেখবি ইয়েলো কালার সামনে রাখলে খুব চোখে লাগবে। আমাদের আইস সবচেয়ে বেশি সেনসিটিভ ইয়েলো কালারের জন্য। বুঝতে পারছিস ব্যাপারটা? তো আমরা ব্লুইশ জিনিসটা দেখি, দিস ইজ বিকজ অফ স্ক্যাটারিং। কিছু কিছু ফেনোমেনা কিন্তু স্ক্যাটারিং দিয়ে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন হচ্ছে স্কাই এর কালার কেন ব্লু, আর এই ওয়াটার আমরা কেন ব্লু দেখি। ওয়াটার কিন্তু এসেনশিয়ালি কালারলেস, টেস্টলেস, কিন্তু স্টিল আমরা ওয়াটারকে ব্লু দেখি এর জন্য। বোঝা গেছে ব্যাপারটা? তারপরে তোর ঠিক আরেকটা ইনসিডেন্ট হয়, সকাল সকাল দেখবি তোর আকাশটা একটু ঘন থাকে, ঘন লাল থাকে। সকাল সকাল সন্ধ্যা ইকুয়াল সিচুয়েশন থাকে। কেন বলতো? কারণ পৃথিবী আছে তো, সূর্য সকালে আর তোর তোর বিকালে বেশ খানিকটা দূরে থাকে, নুনে তো একদম মাথার উপরে থাকে। তো যেহেতু দূরে থাকে, তাই কি হয় না, বড় ওয়েভলেন্থের যে লাইট গুলো না, ওগুলো বেশি ডমিনেট করে আর কি। স্ক্যাটারিং এ ওগুলো বেশি ডমিনেট করে, বড় লাইটের ওয়েভলেন্থ গুলো, কারণ দূরে যাচ্ছে, দূরে বেশি যেতে পারে। এই যে রেড কালারকে কেন সবসময় সিগন্যাল বোর্ডে ইউজ করা হয় বা তোর ট্রাফিক লাইটে ইউজ করা হয়? কারণ লালের সবচেয়ে বেশি ওয়েভলেন্থ, রেড কালারটা সবচেয়ে বেশি যেতে পারে আর বেশি দূর যেতে পারে। তো এর জন্য কি হয় না, স্পেকট্রামের রেড সাইডটাতে বেশি ফোকাস পায় আর কি, সকালবেলা সন্ধ্যাবেলার দিকে। দেখবি এনসিইআরটি তে খুব সুন্দর গল্পের মতো লেখা আছে চ্যাপ্টারটা। বুঝতে পারছিস? আমি তো জাস্ট চ্যাপ্টারের জিস্টটা বুঝিয়ে দিলাম, বাকি তোদের কাজ হচ্ছে এনসিইআরটিটাকে গল্পের মতো করে রিডিং করা। অনেক কিছু নতুন নতুন ওখানে কিন্তু তোরা এক্সপ্লোর করতে পারবি জিনিসপত্র। বোঝা গেছে ব্যাপারটা? তাহলে হিউম্যান আই অ্যান্ড দি কালারফুল ওয়ার্ল্ড এখানেই শেষ হচ্ছে। আজকের মতো লেকচারটাকে এখানেই রাখছি।